2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হয়। এরপর জঙ্গি নির্মূলে সব ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে দেশে জঙ্গি হুমকি এখনো আছে। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি দখল করে এভাবেই মুহুর্মুহু গুলি করে জঙ্গিরা। সকাল পর্যন্ত চলে গোলাগুলি। জিম্মি করে বিদেশি সহ কমপক্ষে 25 জনকে। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশনে নিহত হন 5 জঙ্গি। হলি আর্টিজান হামলার পর কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। 2021-এর পর একটিও জঙ্গি হামলা করতে পারেনি জঙ্গিরা। তবে এই 8 বছরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে কয়েকশো জঙ্গি। 2022 সালের 20 নভেম্বর দিন দুপুরে আদালত পাড়া থেকে 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আবারও চিন্তায় ফেলে সংশ্লিষ্ট সবাইকে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্মূল হয়নি। আরেকটি আস্তানার পাওয়া গিয়েছে নেত্রকোনায়, এবং সেই আস্তানার অভিযান সহ এই আস্তানা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। এদিকে এই হামলায় জড়িত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হাইকোর্টের রায়ের কপি এখনও হাতে পাওয়া যায়নি। তাই এর বিরুদ্ধে আপিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, পুনরায় কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জঙ্গিবাদ মুক্ত সমাজ এখনও তৈরি হয়নি। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। উগ্রবাদ মুক্ত বাংলাদেশ বা সমাজ আমরা নির্মাণ করতে পেরেছি বা সেরকম বাস্তবতা আমরা ধারণ করতে পেরেছি, এটি বলার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনও মাঝে মাঝে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চালায়। তাই জঙ্গি নির্মূলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরও সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, দিনটি উপলক্ষে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে? দেখুন, হলি আর্টিজানের যে বেকারিটি ছিল সেটি এখন একটি ক্লিনিক করা হয়েছে। সেখানে যারা স্বজন রয়েছে তারা সকাল থেকেই আমরা দেখেছি যে ফুল দিয়েছেন, এবং আপনি জানেন যে 22 জন নিহত হয়েছেন তার মধ্যে 2 জন পুলিশ সদস্য ছিল। তাদের স্মৃতিতে কিন্তু একটি স্তম্ভ করা হয়েছে গুলশানে। এখানে কিন্তু সেই স্তম্ভতে মূলত যেই পুষ্পস্তবক অর্পণ এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে চলে আসছেন। বিশেষ করে ওই র্যাব যারা আসলে জঙ্গি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকেন এবং তার সঙ্গে পুলিশ, তারাও কিন্তু আসলে এখানে এসছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই যে স্মৃতিস্তম্ভ করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে একজন মারা গিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তৎকালীন রবিউল ইসলাম এবং তৎকালীন গুলশান থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সালাউদ্দিন। এই দুজনকেই স্মৃতিস্তম্ভ এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা শ্রদ্ধা জানাতে এসেছে। এবং যে হলি আর্টিজান যেখানে বেকারিটি ছিল, যেখানে 2016 সালে ঘটনাটি ঘটেছিল, সেখানে একটি ক্লিনিক হওয়ার পরেও সেখানে কিন্তু একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকে এখানে আসছেন এবং তার পাশাপাশি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। জঙ্গিবাদ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি র্যাব এবং তার পাশাপাশি নতুন করে যেটি গঠন করা হয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, তারা কাজ করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে। এবং গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে সিটিটিসির প্রধান জানিয়েছেন যে 2021 সালের পরে তাদের সক্ষমতা একেবারেই কমে গেছে। 2021 সালের পরে তারা আর কোনো জঙ্গি হামলা পরিচালনা করতে পারেননি। সব মিলে বলা যায় যে জঙ্গি নিয়ে যেই একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, একেবারে সিরিজ বোমা হামলা থেকে শুরু করে আমি যদি বলি এই সর্বশেষ 2016 সালের যে হলি আর্টিজান হামলা, তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায় এবং সেখান থেকেই তারা জঙ্গি নির্মূলে বিভিন্ন বাহিনী গঠন করে, বিভিন্ন ইউনিট গঠন করে। তারা যেটা বলছেন যে এখনও জঙ্গিরা ডিজিটালি বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন, তারা চেষ্টা করছেন সংগঠিত হওয়ার জন্য, কিন্তু তাদের মতো আগের মতো সে শক্তি এখন আর তাদের নেই। সেটিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হয়েছে, তবে এখনও শতভাগ নির্মূল করা যায়নি। সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। দেশে এখনও অনেকেই তারা অভ্যন্তরে কাজ করে যাচ্ছেন বা তারা জঙ্গিবাদকে আবারও মাথাচাড়া দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেটিকে আর করতে দেওয়া হবে না।
এমনটাই প্রত্যাশা করছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে, থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস বলছে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এসব জায়গার কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবারের পর কিছুটা কমতে পারে বৃষ্টির প্রবণতা, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হবে। একটু সকালে রাস্তায় একটু কাদা হয়, তারপরেও গরমটা নাই বললেই চলে। একটা তো বিঘ্নতা থাকেই, তবে যে একটা তাপদাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট ভালো। বৃষ্টিটা আসলে 2-3 দিন ধরেই হচ্ছে, তো আজকে একটু ব্রহ্ম নাই মনে হচ্ছে। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানাতে হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির আসলে কি প্রভাব দেখছেন জনজীবনে, আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে? আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু কয়েকদিন আগে থেকে বলা হচ্ছে যে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস। তো সেই অনুযায়ী কিন্তু বলা হচ্ছিল যে বৃষ্টি শুরু হবে। গতকাল রাত থেকে কিন্তু রাজধানীর আকাশে আমরা দেখেছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, তার প্রভাব দেখা গেল সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও সামান্য বৃষ্টি হচ্ছে। তবে সারা দেশেই আবহাওয়া অফিস বলছে মোটামুটি সারা দেশেই বৃষ্টির প্রবণতা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে এই যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় এই বৃষ্টির প্রবণতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথাও সব জায়গাতে না হলেও কিন্তু হালকা বৃষ্টি এ সময় রাজধানী সহ সারা দেশে হয়ে যাবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। যদিও বলছে এর সাথে ঝোড়ো আবহাওয়া বা ঝোড়ো বাতাসের কোনো সম্ভাবনা নেই বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া অফিস জানাচ্ছে যে এটা মৌসুমী বায়ুর প্রভাব এবং যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবেই মূলত এই বৃষ্টি। এবং সাধারণত আবহাওয়া অফিস বলছে যে এই জুন জুলাইয়ে এই সময়টা বর্ষাকালের এই সময়টাতে এমনিতেই স্বাভাবিক নিয়মেই এই সময়টাতে বৃষ্টি হয়ে থাকে, হালকা বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি জনজীবনে কিন্তু এই বৃষ্টির একটা প্রভাব পড়েছে, যেটা মিশ্র প্রতিক্রিয়ায় আমরা জনমানুষের কাছ থেকে জানতে পারছি। যেমন সকাল থেকে বৃষ্টি হতে কিন্তু রাজধানীতে যেমন একটা অফিসগামী মানুষের চাপ থাকে, সেই চাপটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা সড়কে অনেকটাই কম দেখতে পাচ্ছি। যে যারা হেঁটে বা নিকটতম দূরত্বে, রিক্সার দূরত্বে অফিসে যেত, তারা কিন্তু আজকে বিপাকে পড়েছেন। বাস স্ট্যান্ড বা রিক্সার স্ট্যান্ডগুলোতে আমরা মানুষের ভিড় দেখেছি। তাদের মধ্যে অনেকেই অফিসগামী জানাচ্ছিলেন যে হঠাৎ করে বৃষ্টিতে তারা আসলে বিপাকে পড়েছেন, কিভাবে যাবেন সেই ব্যবস্থা তারা করতে পারছেন না। পাশাপাশি কিন্তু তারা আরেকটি অভিযোগও করছেন যে এই বৃষ্টির অজুহাতে সাধারণত বৃষ্টি এলেই রাজধানীতে ভাড়া বেড়ে যায়। সিএনজি, বিশেষ করে সিএনজি এবং রিক্সা ভাড়াটা কারো কারো ক্ষেত্রে কাছে দ্বিগুণের সমান চাওয়া হয়। এই অভিযোগ আজকে সকাল থেকেই গন্তব্যে যারা বের হয়েছেন তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। হাতিরঝিল থেকে বৃষ্টি স্নাত সকাল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। বান্দরবানের বিভিন্ন পাহাড় ও টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন প্রায় 1 লাখ মানুষ। এ নিয়ে আরো জানাতে বান্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই প্রচুর সংখ্যক মানুষ বসবাস করছেন এবং বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে তারা আছেন। কি তৎপরতা দেখতে পাচ্ছেন তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে, বা তারা কতটা সাড়া দিচ্ছেন এতে? বান্দরবানে গত 2 দিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বান্দরবান জেলা সহ সবগুলো উপজেলাতেই। তো এরই কারণে এখানে যারা পাহাড়ের ঢালে এবং পাহাড়ের কিনারে বসবাস করছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এরই কারণে কিন্তু তারা তাদেরকে যে প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং সতর্কতা এবং তাদেরকে যে সরিয়ে যাওয়ার যে বিষয়, সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রমগুলো চালাচ্ছে। আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, এখানে বেশিরভাগ বান্দরবান জেলা সদরের মধ্যে যদি আমি বলি, কালাঘাটা, কেচিংপাড়া, বনরূপা,
এই সকল এলাকা বড়ুয়ার টেক এই সকল এলাকা কিন্তু প্রতি বছরই কিন্তু পাহাড় ধস হয়ে থাকে এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক প্রাণহানির ঘটনাগুলো ঘটে থাকে। গত বছর কিন্তু 6 জন মারা গেছে এবং পানিতে ডুবে কিন্তু আরো 3 জন মারা গেছে। তো এরই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগগুলো নেওয়া হয় এই বর্ষা আসলে। আমি যদি একটু আপনাকে দেখাই যে বান্দরবানের এটি নিউ গুলশান আশেপাশে এলাকা এবং এখানে দেখবেন যে এই সকল এলাকাতে আসলে মানুষ পাহাড়ের ঢালে এবং পাহাড়ের কিনারে পাহাড় কেটে তারা কিন্তু বসতিগুলো করেছেন এবং এদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই কিন্তু টাকাটা দেওয়া হয় এবং তারা কিন্তু নিজ ভিটে মাটি ছেড়ে যেতে চান না। তাদের নির্দিষ্ট কোনো ধরনের তাদের আবাসন ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করে না থাকার কারণে কিন্তু তারা কিন্তু তাদের ভিটে মাটি ছেড়ে কিন্তু এখান থেকে কোথাও যেতে চান না। আরেকটি বিষয় জানি না, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এখানে ভারী বর্ষণের কারণে শুধুমাত্র পাহাড় ধসে প্রাণহানি ঘটে না, এখানে কিন্তু পাহাড় ধসের কারণে এখানে সড়কগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সময় বেলি ব্রিজে মাটি পড়ে কিন্তু বেলি ব্রিজ সরে যায় এবং বেলি ব্রিজ ধসে পড়ে যায়। এরই কারণে কিন্তু এখানে যানবাহন মালিকদের সমিতির সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্কতা জারি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সর্বোপরি বান্দরবানের 7টি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে যে এই ঝুঁকিপূর্ণ অবস্থানে যাতে কোনোভাবে প্রাণহানি ঘটনা না ঘটে এরই জন্য কিন্তু জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে বান্দরবানের সর্বশেষ তথ্য আমার কাছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংসিং মার্মা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল। রোববার জলপাইগুড়িতে 136 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তায়। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ এলাকার তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে জলপাইগুড়ির সেচ দপ্তর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় জারি থাকবে হলুদ সতর্কতা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রোববার রাতে তিস্তা নদীর গাজলডোবা ব্যারাজ থেকে 2256 কিউসেক পানি ছেড়েছে ভারত। টানা বৃষ্টির সাথে পাহাড়ি ঢল যোগ করেছে বাড়তি ভোগান্তি। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনটা হলে তিস্তার গাজলডোবা ব্যারাজ দিয়ে আরও পানি ছাড়া হতে পারে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসামে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। আরও 2 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনের। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেও টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের সবগুলো গেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, জলকপাট খুলে দেওয়ার পরে এখন কি অবস্থা বন্যা পরিস্থিতির? মূলত বর্ষাকালের প্রায় প্রত্যেকটা সময় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খোলা থাকে, কারণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি বিভিন্ন সময়ে বিপদসীমার খুব কাছাকাছি থাকে। গত 1 সপ্তাহ থেকে কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ থেকে 40 সেন্টিমিটার নিচ পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে। গতকাল বিকাল 3টায় ডালিয়ার ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি 20 সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়েছে এবং আজ সকাল 6টায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানিয়েছেন যে 35 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু 52.15 সেন্টিমিটার এবং আজ সকালে সেখানে 51.80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের আবহাওয়া এবং পর্যবেক্ষণ কেন্দ্র তারা যেটা জানিয়েছে যে ভারতে পানি বাড়ার পরপরই কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বাড়ে। সেই হিসেবে ভারতের জলপাইগুড়ি পানি বিভাগ কিন্তু সেখানে তারা মেখলিগঞ্জে রেড অ্যালার্ট জারি করেছে। যদি পানি বাড়ে তাহলে ব্যারেজ পয়েন্টে কিন্তু আসলে পানি বিপদসীমা অতিক্রম করবে। এই বন্যা পরিস্থিতি এড়াতে তারা 44টি জলকপাটটি খুলে রেখেছে এবং তিস্তা নদীর ব্যারেজ পয়েন্ট থেকে উজান পর্যন্ত যে 16 কিলোমিটার নীলফামারী অংশের বিভিন্ন জায়গায় তারা বর্ষা মৌসুমের শুরুতে এবং প্রায়শই স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারা মাইকিং করে নিম্নাঞ্চলে যারা বসবাস করেছে তাদেরকে কিন্তু নিরাপদে বাঁধে বা উঁচু স্থানে তারা আসার জন্য কিন্তু ইতিপূর্বেই বলেছে। এবং এছাড়াও কিন্তু গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পানিতে কিন্তু বুড়ি তিস্তা নদীর একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে মোট 2টি অংশে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পানি উন্নয়ন বোর্ড সেটিকে গুরুত্বের সাথে নিয়ে সংস্কারের কথা জানিয়েছে। একইভাবে কিন্তু নীলফামারীর পরে যে লালমনিরহাট এবং রংপুর কুড়িগ্রাম এই অংশগুলোর নিম্নাঞ্চল কিন্তু পানি একটু বৃদ্ধি পেলে প্লাবিত হয়
এবং সেখানেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যেটি বলছেন যে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে এই নদী গবেষক তুহিন ওয়াদুদ এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই তিস্তা প্রতি বছর কিন্তু শত শত কোটি টাকার ক্ষতি করছে তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার। তারা চাইছেন যে স্থায়ী একটি বাঁধ নির্মাণ এবং ওয়াটার রিজার্ভার করলে কিন্তু এই যে তিস্তা নদীর ক্ষতি থেকে প্রতি বছর মানে যে হারে তিস্তা অববাহিকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটি থেকে কিন্তু রক্ষা করা যেত। তবে আসন্ন যে আশঙ্কা করা হচ্ছে যে তিস্তার ভারতে পানি বাড়ার ফলে তিস্তায় পানি বাড়বে, এই জন্য ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাকুদ্দৌলা প্রিন্স তার সাথে কথা হচ্ছে, তিনি যেটি বলছেন যে যে কোনো সময়ে কিন্তু তারা সচেতন রয়েছেন এবং যে কোনো ক্ষতির ক্ষতি থেকে এই তিস্তার বাঁধ বা আশেপাশের এলাকার মানুষকে বাঁচানোর জন্য তারা বদ্ধপরিকর। তিস্তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান। সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি। এর মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও শেষ হয়নি বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ। এরই মধ্যে নতুন করে বৃষ্টি দেখা দেওয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ভারী বর্ষণে ভারতের চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করায় বন্যার শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট, সুনামগঞ্জে 2-3 দিনের মধ্যে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা আছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 12টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ডুবে আছে হাওর অঞ্চলের রাস্তাঘাট ও বসতবাড়ি। সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি। এর মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এ নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আগের বন্যা পরিস্থিতি ঠিক হওয়ার আগে আবার বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতির কতটা অবনতি হতে পারে আর কি পরিস্থিতি দেখছেন এখন পর্যন্ত? গতকালকে থেকে আবহাওয়া অধিদপ্তরের যে আসলে পূর্বাভাসটি ছিল সিলেটে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতে, সেটি অনুযায়ী আমরা দেখতে পেরেছি কিন্তু গতকালকে থেকেই কিন্তু আসলে সিলেটে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। এখনও অবশ্য সিলেটের আবহাওয়া অফিস কতটুকু বৃষ্টিপাত হয়েছে সেটি অবশ্য আমাদেরকে এখনও জানাতে পারেনি। তবে আমরা গতকালকেও দেখেছি যে সারাদিনই কিন্তু মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে হয়তো যে আবারও বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আমরা এর আগে দেখেছিলাম যে বেশ কয়েকদিন কিন্তু রোদ উঠেছিল, পাশাপাশি ভারী বৃষ্টিপাত ছিল না এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কিন্তু কমে গিয়েছিল এবং এ সকল কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছিল। তবে গত 2 দিন যাবৎ সিলেটে কিন্তু এই যে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষের মধ্যে আবার নতুন করে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে এই মুহূর্তে কিন্তু সুরমা নদীর পানি কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে সেখানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি কুশিয়ারা নদীর পানি কিন্তু টেন্টুগঞ্জ যে পয়েন্টটি রয়েছে সেখানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত বিভিন্ন উপজেলাগুলো থেকে যেই সংবাদটি পেয়েছি সেটি হলো যে নতুন করে কিন্তু কোনো এলাকা প্লাবিত হয়নি, এটি একটি স্বস্তির খবর। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এটিও আশঙ্কা করছে যে সিলেটের পাশাপাশি যদি চেরাপুঞ্জিতে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু চেরাপুঞ্জি থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে আবার নতুন করে একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এটি বলতে চাচ্ছে যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে চেরাপুঞ্জির ভারী বৃষ্টিপাতের উপর। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তবেই কিন্তু আসলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। আমরা কথা বলেছিলাম বন্যা পরিস্থিতি তৈরি হবে। আমরা বলছেন প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো সেক্ষেত্রে নতুন করে যদি আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তো সেক্ষেত্রে তারা সব ধরনের ব্যবস্থাই কিন্তু তারা প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে। অর্থাৎ নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ডান্তির বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জুনের মাঝামাঝি যমুনার ডান তীরে শুরু হয় তীব্র ভাঙ্গন। এ সময় সারিয়াকান্দির ইছামারা, ফকিরপাড়া ও কামালপুর এলাকায় ফেলা হয় 55,000 জিও ব্যাগ। এরই মধ্যে অসংখ্য স্থাপনা চলে যায় নদীর বুকে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়েন অনেকে। আমাদের এই জায়গায় 16 জমি আসলে বাড়ির জায়গা জমি সুদ্ধে, এবার বছর মানে ভেঙে গেল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এবার বড় ক্ষতির মুখে পড়বে এলাকাবাসী। নদী যেভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙে এই মূল বাঁধটা উচ্ছেদ হয়ে যায়, তাহলে আমরা এই পাশে যে লোকগুলো আছে থাকা কঠিন হয়ে যাবে। সারিয়াকান্দির কামালপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার স্থায়ী বাঁধের জন্য 824 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয় 3 বছর আগে, কিন্তু এখনো তা অনুমোদন হয়নি। ক্রমশই এই ভাঙ্গন বাঁধের দিকে তীরবর্তী হয়ে যাচ্ছে। কোনো জায়গায় 100 থেকে 150 মিটার ডিস্টেন্স, এখন নদীর ভাঙ্গন হতে বাঁধের ডিস্টেন্স 100 থেকে 150 মিটারের মধ্যে রয়েছে। কোনো কারণে এই বাঁধ যদি এটা ভাঙ্গন হয়ে যায়, তবে বগুড়ার 4টি উপজেলা সহ সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা কিছু জরুরি কাজ হিসেবে কিছু ব্যবস্থা নিচ্ছি। প্রকল্প আমাদের রয়েছে, প্রকল্পটা এখন অনুমোদনের পর্যায়ে আছে। আশা করি প্রকল্পটা অনুমোদন হলে আমরা সেখানে যে স্থায়ী যে কাজটা আর কি সেটা বাস্তবায়ন করতে পারবো। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে বগুড়ার গাবতলী, শাহজাহানপুর, শেরপুর, ধুনট এবং সিরাজগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হবে। এতে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা রয়েছে বলে জানান কর্মকর্তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট সহ কয়েকটি ঘাট। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট সংলগ্ন অনেক বসতবাড়ি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 200 মিটার এলাকা। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ চান স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ভাঙন রোধে আপাতত জিও ব্যাগ ফেলছে তারা। এছাড়া ঘাট রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা টিনা খাতুন। এর আগে পদ্মায় 5 বার ভেঙেছে তার বসতবাড়ি। পদ্মায় পানি বাড়ায় গত কয়েকদিনে 7 নম্বর ফেরিঘাট এলাকায় 200 মিটার এলাকা ভেঙেছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রিনা খাতুনের রান্নাঘর। যে কোনো সময় বসতঘরও নদীগর্ভে বিলীন হতে পারে। পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় দিশেহারা তিনি। পানির সাথে আমরা পারতেছি না। আমরা বাড়ি এই 20 বছরের ভিতরে 5 বার ভেঙে সারছি। এখন যে কোন জায়গায় যাব কেউ আমাদের জমি দিচ্ছে না। শুধু রিনা খাতুনই নন, ওই এলাকার ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত 350 পরিবার। এছাড়া দৌলতদিয়ার 3, 4, 6 ও 7 নম্বর ফেরিঘাটও হুমকির মুখে। ভাঙন আরও তীব্র হলে বসতবাড়িও নদীগর্ভে বিলীনের শঙ্কা স্থানীয়দের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ভাঙন, অভিযোগ তাদের। 4-5টা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে। আমাদের 4-500 বাড়ি আছে এই ফেরিঘাটের পাশে। এই কোনাটা যদি আমার ভেঙে যায়, এই বাড়িগুলো একটানে চলে যাবে। এই নদী শাসনটা কবে হবে? এই বস্তা না ফেলে তো আমরা থাকতে পারতেছি না, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছি। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তারা জানিয়েছে, ফেরিঘাট ও ঘাট সংলগ্ন এলাকা রক্ষায় বড় ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অপারেশন রাখতে হবে। প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে নদীগর্ভে বসতবাড়ি, দোকান, স্কুল, মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীনের শঙ্কা স্থানীয়দের। তাই অবিলম্বে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ 1 জুলাই 104 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। 1921 সালের এই দিনে 847 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে সময় ছিল 3টি অনুষদ ও 12টি বিভাগ। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কারণে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল 9:45টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এক শোভাযাত্রা ভিসি চত্বর থেকে টিএসসির পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে আজ। তবে এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
ফলে বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে 1 ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না। একই সময়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, এই স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যয় স্কিম এটা বাতিল করা, আমাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড দেওয়া, এই 3টা দাবিতে আমরা আছি। সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমাদের এই দাবিগুলো বিবেচনা করে আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা আছে সেখানে আমাদের ফেরত দেওয়া হোক। পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা। 1 জুলাই থেকে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে সব বিষয়ে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। 13 মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে আজ। আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, দেশের আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, তবে এখন পর্যন্ত যেভাবে রুটিন আছে সেভাবেই এইচএসসি পরীক্ষা হবে। কোথাও পরিস্থিতির অবনতি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের বই ছাপানোর বিষয়ে মন্ত্রী জানান, কেউ নিম্নমানের কাগজ দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে মন্ত্রী জানান, সর্বজনীন পেনশনের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষকরা তাদের দাবি সংশ্লিষ্টদের কাছে জানিয়েছেন। আর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানকার শিক্ষকরা আন্দোলন করতেই পারেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা অবগত আছেন, আজ 30 জুন 2024 সারা দেশে আমরা যেহেতু সরকারের নির্বাহী বিভাগের অংশ, সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। সরকারের যে সিদ্ধান্ত সেটা সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে। আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে আজ। এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আজ থেকে সর্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চালু হওয়ার কথা এবং আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে? শুধু কর্মবিরতি নয়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে যে কলাভবনে এবং কার্জন হলে যে সকল পরীক্ষা রয়েছে সেগুলোকে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ক্লাসও বন্ধ থাকবে। বলা চলে যে এক ধরনের অচল অবস্থা তৈরি হতে যাচ্ছে আগামীতে। আর আজকের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 1921 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে আজকের স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, অর্থাৎ ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। এই যে কর্মসূচির যে প্রভাব সেটি আগামীকাল থেকে পড়বে, কারণ অন্যান্য বছরও 1 জুলাই দুপুর 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকে, 1টার পরে ক্লাস পরীক্ষা হয়। আর এবার হচ্ছে শিক্ষকদের কর্মবিরতির কারণে কোনো ধরনের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেই সঙ্গে গতকাল শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাবার্ষিকী, এরকম একটি আনন্দময় দিনে শিক্ষক সমিতির যারা নেতৃত্বে রয়েছে তারা এই উৎসবে অংশ নেবে না বলে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি যে শিক্ষক নেতারা বলছেন
তারা গত মার্চে যখন এই সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রজ্ঞাপন হয়েছে তারপর থেকেই তারা আন্দোলন করে আসছিলেন, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, কিন্তু সরকারের উচ্চ মহলের কেউ তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। সেই আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি সর্বজনীন পেনশন যে স্কিম, প্রত্যয় স্কিম, সেটিকে পর্যালোচনা করে এবং সেই পর্যালোচনা করে তারা বের করে যে এই স্কিমটি বাস্তবায়ন হলে শিক্ষকরা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা মূল যে বিষয়গুলো তারা উত্থাপন করছে যে সেখানে শিক্ষকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, কিন্তু প্রত্যয় স্কিমে বলা হচ্ছে 60 বছরের পর থেকে তারা অবসর ভাতা পাবে। এই বিষয়টি পরিষ্কার করা হয়নি। অবসরের পরে একজন অধ্যাপক এককালীন টাকা পান, সেই টাকাটিও এই প্রত্যয় স্কিমে রাখা হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করছেন। তারা মাসে মাসে টাকা পাবেন এবং বর্তমান যে পেনশনের আওতায় তারা রয়েছেন সেই পেনশনের আওতায় শিক্ষকদেরকে মাসে মাসে তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিমে গেলে মাসে মাসে শিক্ষকদের কাছ থেকে টাকা কাটা হবে এবং পরবর্তীতে অবসরের পরে এই টাকাটি তারা পাবে। তো শিক্ষকরা তাদের যে পর্যবেক্ষণ প্রতিবেদন, সেই প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। শিক্ষামন্ত্রীর সাথে তারা বেশ কয়েকবার সাক্ষাৎ করে আলোচনাও করে বিষয়টি নিয়ে। গতকালও আমরা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এই বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থা নিয়ে। শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে এই পেনশন স্কিম এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু করার নেই। আর সেই সঙ্গে প্রত্যয় স্কিম নিয়ে যদি শিক্ষকদের জন্য বিশেষভাবে কোনো কিছু করার থাকে সেটি ভাবা যেতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। বলা চলে যে এইভাবে ক্লাস পরীক্ষা যদি বন্ধ থাকে তাহলে আগামীতে শিক্ষার্থীরা সেশন জটে পড়বে, শিক্ষার্থীরাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। নুরুল আলম, আপনি সাথেই থাকবেন। এবার শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, রাজশাহীতে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কি অবস্থা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা যে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি তার আজকে প্রথম দিন। গতকাল সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের যে কেন্দ্রীয় কর্মসূচি তারই আসলে সমর্থন জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা আছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে। এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট আছে, 5 থেকে 7টির মতন ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলো সাধারণত সকাল 9টা থেকে ক্লাসরুমগুলো খোলা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ক্লাসরুম, কোনো অফিস কক্ষ খোলা পাইনি। কর্মসূচির অংশ হিসাবে ক্লাস পরীক্ষা যেমন হচ্ছে বন্ধ থাকবে বলে শিক্ষকরা ঘোষণা করেছিলেন, পাশাপাশি কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম সেটিও হচ্ছে আসলে বন্ধ থাকবে, এটি বলা হয়েছে কর্মসূচিতে। আমরা তারই হচ্ছে আসলে দেখতে পাচ্ছি এই জায়গাতে। আর একটি বিষয় যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচিটি যখন ঘোষণা করা হলো ঈদের ছুটির পরপরই, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনেকেই আসলে এখনও ক্যাম্পাসে আসেনি। তারা চিন্তা করছেন পুরোপুরি ক্যাম্পাস স্বাভাবিক হলে, ক্লাস পরীক্ষা শুরু হলে তখন তারা হয়তো ক্যাম্পাসে আসা শুরু করবে। সেই জায়গা থেকে ক্যাম্পাস কার্যত এক ধরনের একজন অচল অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গাটা থেকে শিক্ষকরা যদিও বারবার বলছেন কি সাময়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষার্থীরা সেটা তারা পুষিয়ে ফেলবেন, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা বারবার বলছেন কি এই কর্মবিরতির বিকল্প যদি কোনো কর্মসূচি ভাবা যেত সেটা হয়তো আরও ভালো হতো। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, শিক্ষকদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা যারা তারাও হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রত্যয় স্কিমের সমালোচনা করে, বিরোধিতা করে এটি বাতিলের দাবিতে তারাও হচ্ছে কর্মসূচি নিয়েছে, কর্মবিরতি কর্মসূচি। সেটা 1, 2 এবং 3 তারিখ এই কর্মসূচিটা তারা পালন করবে। আর শিক্ষক সমিতি যে কর্মসূচি পালন করছে তার পক্ষে প্রতিদিন সকাল 11টা থেকে 12টা সিনেট ভবনের সামনে তারা অবস্থান নেবেন এবং তাদের দাবি দাবার পক্ষে তাদের দাবি দাবাগুলো তুলে ধরবেন সাংবাদিকদের কাছ থেকে। এর বাইরে শিক্ষক সমিতির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পাশাপাশি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষকরাও হচ্ছে অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি কর্মসূচি আজকে থেকে শুরু করেছেন। তারাও প্রতিদিন 12টা থেকে 1টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান নেবেন এবং এই প্রত্যয় স্কিমের বিপক্ষে তাদের হচ্ছে যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো তুলে ধরবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির যে
সর্বজনীন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কর্মবিরতি করছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও ভয়াবহ জালিয়াতির শিকার কাস্টমসের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কুডা ওয়ার্ল্ড। এবার চট্টগ্রাম কাস্টম হাউসের এক ডেপুটি কমিশনারের আইডির মাধ্যমে অবৈধভাবে সিগারেট আমদানির ভুয়া এলসি খোলা হয়েছে। গোয়েন্দাদের চেষ্টায় চালান আটক হলেও প্রশ্নের মুখে পড়েছে এসআই কুডার নিরাপত্তা ও 4.25 কোটি টাকার ব্যয়। 27 জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে মেলে 50 লাখ শলাকা বিদেশি সিগারেট, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। ব্রিফিংয়ে গোয়েন্দারা জানান শিল্প গ্রুপ হ্যামকো কর্পোরেশনের ব্যবসা নিবন্ধন নম্বর BIN ব্যবহার করে আনা হয় এসব সিগারেট। তবে পরে চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য। কর্মকর্তারা জানান হ্যামকো গ্রুপের তথ্য ব্যবহার করা হলেও চালানের সঙ্গে সম্পর্ক নেই কোম্পানিটির, বরং কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার এসআই কুডা ওয়ার্ল্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে ভুয়া এলসি খোলা হয়। ওই তারিখে ওই নাম্বারের কোনো এলসি হ্যামকো কর্পোরেশনের নামে ওপেন হয়নি এবং সবচেয়ে বড় ব্যাপার 2022 সাল থেকে আজকে পর্যন্ত হ্যামকো কর্পোরেশনের কোনো এলসি সিটি ব্যাংক থেকে ওপেনই হয়নি। এটা কাস্টমসের পর্যালোচনা পর্যায়ে আছে। ওনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের চেয়েছেন, আমরা সেটা সার্ভ করছি এবং করছি। কর্মকর্তারা জানান শুধু নির্ধারিত ব্যক্তি আইডি পাসওয়ার্ড দিয়ে এসআই কুডায় ঢুকতে পারেন। যে আইডি দিয়ে সার্ভার লগইন হবে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড ওটিপি যাবে। কাস্টমস কর্মকর্তাদের দাবি মোহাম্মদ জাকারিয়ার আইডি দিয়ে সিগারেট আমদানির এলসি খোলা হলেও মোবাইলে ওটিপি যায়নি। শুধু তাই নয়, সার্ভারে ঢুকতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাও চট্টগ্রাম কাস্টমস হাউসের নয়। এসব বিষয় উল্লেখ করে এরই মধ্যে এনবিআরকে জালিয়াতির ঘটনা অবহিত করেছেন কাস্টমস কমিশনার। এসআই কুডায় এমন জালিয়াতি নতুন নয়। 2022 সালে এক অতিরিক্ত কমিশনারের আইডি ব্যবহার করে 5 কন্টেইনার মদ খালাস করা হয়। এর আগে অবসরে যাওয়া এমনকি মৃত কর্মকর্তার আইডি দিয়ে হাজার হাজার কন্টেইনার পণ্য বের করা হয়। কর্মকর্তারা জানান জালিয়াতি ঠেকাতে 2022 সালে এসআই কুডার উন্নয়নে 4.25 কোটি টাকা খরচ করে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 10টি লিফটের মধ্যে 8টি অচল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। লিফটগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়েছে, রয়েছে জনবল সংকটও। আরও 3টি লিফট দ্রুত চালুর চেষ্টা করছে গণপূর্ত বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের সামনে এই ভিড় নিত্যদিনের সঙ্গী। 5তলা এই হাসপাতালে 60 বছর আগে চালু হয় 10টি লিফট। সেগুলোর 5টি অচল হয়ে পড়ায় 2015 সালে 3টি ও 2021 সালে 2টি লিফট প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন 5টি সহ 8টি লিফট বর্তমানে অচল। একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগীদের ওঠানামার কাজ চলছে। এদিকে পুরাতন হওয়ার কারণে গত 1 বছরে 14 বার লিফটে আটকা পড়েছেন রোগী ও স্বজনরা। আমি তার নিয়ে 10টার সময় নামছি, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো। এই এত বড় একটা হসপিটালে মাত্র 2টা লিফট চলে। একটা লিফটের কাছে গেছি, সিরিয়ালে উঠতে পারি নাই। আর একটা লিফটের কাছে গেছি, ওখানে স্টাফ যাবে, রোগী যাইতে দেবে না। লিফটের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের সাথে সমন্বয় করে সমস্যার সমাধানের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1960 সনের প্রতিষ্ঠা করা এবং কিছু লিফট আছে একদম জরাজীর্ণ, বৃদ্ধ, বয়স্ক। তো এইগুলো আমরা রিপ্লেসমেন্ট চাচ্ছি। আর লিফটে হচ্ছে মানুষ আসলে যারা ওঠে তারা ঠিকমতো এটা মেনটেন করতে পারে না। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে যন্ত্রাংশ আমদানি করে আরও 3টি লিফট চালুর চেষ্টা চলছে। লিফটের একটা ট্রাভেলিং টাইম থাকে, পার মিনিটে সে কতবার ট্রাভেল করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা লিফটকে যদি অযাচিতভাবে মনে করেন সে প্রতি মিনিটে যদি 50 বার ট্রাভেলিং করে এবং সেটাকে যদি আমি 200 বার ট্রাভেলিং করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাঝে মাঝে লিফটগুলো হ্যাং হয়ে যায়, লিফটের যান্ত্রিক ত্রুটি হয়। ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এই স্পেয়ার পার্টসগুলো ঠিকাদার সরবরাহ করতে পারে নাই। পরবর্তীতে আমরা নতুন যে শিডিউল মোতাবেক আবার দরপত্র আহ্বান করতেছি। আমরা অচিরেই আমরা এই মালামাল এবং স্পেয়ার পার্টসগুলো পেয়ে গেলে আমাদের এই লিফট দ্রুত চালু করা সম্ভব হবে। গণপূর্ত মেডিকেল প্রতিনিধির মতে 10টি লিফট চালাতে 60 জন জনবল দরকার, আছে 16 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ধনীদের সর্বোচ্চ কর হার 30% থেকে সরে এসে 25%ই রাখা হলো। নানা সমালোচনার মুখেও কালো টাকা সাদা করার সুযোগ থাকলো। এছাড়া গাড়ি আমদানিতে এমপিরাও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন। এসব ঠিক রেখেই রোববার জাতীয় সংসদে পাশ হলো প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে মূল্যস্ফীতি 6.5 লাখ নামাতে চায় সরকার। 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হলো। আয় ব্যয়ে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা পূরণ করা হবে 1 লাখ কোটি টাকা বিদেশি ঋণে এবং বাকিটা দেশের ব্যাংক ও সঞ্চয়পত্রে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.75%। রোববার সংসদে নতুন অর্থবছরের বাজেট পাশে শুরু হয় অধিবেশন। এ সময় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের বরাদ্দে 59টি দাবি উত্থাপন করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এ সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী। সক্ষমতা বাড়াতে পরের অর্থবছরে বাড়তি বরাদ্দ চান তিনি। এবছরও আমরা আমাদের বাজেটে এই ভাতাভোগীর সংখ্যা বেশ খানিকটা আমরা বৃদ্ধি করতে পেরেছি, যদিও ভাতার পরিমাণ আমরা বৃদ্ধি করিনি। ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে কয়েকজন সংসদ সদস্য শিক্ষার মান নিয়ে হতাশা তুলে ধরেন। তবে শিক্ষামন্ত্রীর জবাব, যথেষ্ট গুরুত্ব দিয়েই বরাদ্দ রাখা হচ্ছে। সেকশন নাই, টিচার নাই। আমার কথা হলো যে ভবন করলাম, বাড়িঘর ভালো করলাম, পাকা বাড়ি, পাকা পায়খানা, খাওয়ার নাই মানে স্পিকার। এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা মানে স্পিকার। গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেয়া শুরু করেছিলেন, এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি, কৃষি উৎপাদন থেকে শুরু করে আজকে আমাদের যে গর্বের পদ্মা সেতু। এবার ব্যক্তি আয়ের সর্বোচ্চ কর 30%, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে কর অব্যাহতি বাতিল, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব ছিল। কিন্তু এসব কর নীতি থেকে সরে এসে বাজেট পাশের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পাশ হলো আবুল হাসান মাহমুদ আলীর, যা কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে। খুব ভালো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত অর্থবছরের বেশিরভাগ কার্যদিবসেই দরপতন ছিল শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে প্রধান সূচক কমেছে 1000 পয়েন্টেরও বেশি। বাজার ছেড়েছেন প্রায় 83,000 বিনিয়োগকারী। পুঁজিবাজারে 50 লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর 15% কর বসানোয় উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বাজারে আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। গেল অর্থ বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল 6,343 পয়েন্ট, আর অর্থ বছরের শেষ কার্যদিবসে সূচকের অবস্থান 5,328 পয়েন্টে, অর্থাৎ এক বছরে সূচক কমেছে 1,015 পয়েন্ট। চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের প্রতি আস্থা ফেরাতে কিছু দিক নির্দেশনা থাকবে এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। যদিও 50 লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর 15% কর আরোপ করা হয়, আর ব্যক্তি শ্রেণীর করদাতাদের থেকে 2 পদ্ধতিতে মূলধনী আয়ের উপর কর নেওয়া হবে। এতে বেনামে শেয়ার কেনাবেচা কমবে বলে দাবি তাদের। সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাজার দীর্ঘদিন যাবত এই ইস্যুটা নিয়েই বাজার আজকে 1 মাস যাবত খুব খারাপ যাচ্ছে। 30 বছর ধরে যা ইনকাম করছি 1.5 কোটি টাকা আমার নাই, আইনা ফাঁকে ফাঁকে ঢুকাইছি, এখন এই টাকাগুলো কে দিবে? বিশ্লেষকরা বলছেন, ভালো কোম্পানি বাজারে না আসা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ হচ্ছে। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। ক্যাপিটাল গেইনের বিষয়টা পুঁজিবাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এটা কিন্তু হয়তো সিলেক্টিভ বিনিয়োগকারীদের উপর এটার প্রভাব পড়ার কথা, কিন্তু এখন দেখা গেছে যে অ্যাজ এ হোল ছোট বড় সকল বিনিয়োগকারী এটা নিয়ে কনসার্ন। কনফিডেন্স যদি থাকতো তাহলে অবশ্যই মানুষ বিনিয়োগের জন্য এই মার্কেটে আসতো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা মার্কেট সাইজটাকে বড় করতে পারছি না। আমাদের এই মুহূর্তে যদি আপনি বাজারকে, আমরা যেটাকে বলি ঘুরে দাঁড়ানো, বাজার ঘুরে দাঁড়ানোর জন্য লং টার্মে আমাদের নতুন কোম্পানি আনতে হবে, নতুন স্টক আনতে হবে। 2023-24 অর্থ বছরে পুঁজিবাজার ছেড়েছেন 82,810 বিনিয়োগকারী। অর্থ বছরের শেষ কার্যদিবসে বিও হিসাবধারীর সংখ্যা 17,59,717টি। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসদাচরণ ও দুর্নীতির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয় 2019 সালে কুষ্টিয়ার মিরপুর থানার সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কয়েকজন পুলিশ সদস্যের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। 2019 সালে 19 জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর এলাকার এক ওয়ার্ড কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন তারা। সেখানে এক নারীর সঙ্গে 2 পুরুষের অবস্থান করার অভিযোগে মারধর করা হয়। পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবিও তোলেন ইয়াকুব হোসেন সহ অন্য পুলিশ সদস্যরা। এছাড়া ঘটনায় 1 লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন তারা। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। তদন্ত শেষে প্রমাণ পাওয়ায় সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পুলিশ সদর দপ্তর। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন।